Hello student, I am Govindo. Welcome to GS Academy. স্টুডেন্ট, আজকে তোমাদের একটি ছোট্ট মক টেস্ট নিচ্ছি, যেটা হলো কেমিস্ট্রির উপরে, যেটা কিনা আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য খুবই কার্যকরী হবে। ঠিক আছে, বিশেষ করে রেলের পরীক্ষা যারা দিতে যাবে আগামী ফেব্রুয়ারিতে, তাদের জন্য খুবই কার্যকরী হবে। তো তোমরা সকলেই পুরোপুরি মকটা অ্যাটেন্ড করবে এবং লাস্টে তোমার স্কোর কত হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখো, সাধারণত একটি পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? আমরা সকলেই জানি একটা পরমাণু বলতে তার অভ্যন্তরে থাকে নিউক্লিয়াস, আর তার চারপাশে কি ঘোরাফেরা করে? ইলেকট্রন, তাই তো? ইলেকট্রন প্রত্যেকটা কক্ষপথে এরকম করে ঘোরে কিন্তু, তাই তো? তাহলে এই নিউক্লিয়াসটাই কী কী থাকে? নিউট্রন প্লাস প্রোটন, নিউট্রন প্লাস প্রোটন, যেটাই হলো মোট ভর একটা পরমাণু। ঠিক আছে, তাহলে ভিতরে কে কে থাকে? নিউট্রন এবং প্রোটন, আর বাইরের কক্ষপথে ইলেকট্রন কিন্তু আবর্তন করে। তাহলে ফার্স্ট কোশ্চেনের উত্তর প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে। শক্তির চতুর্থ স্তরে সর্বাধিক সংখ্যক ইলেকট্রন কনফিগার করা যায় কতগুলো? তোমরা মোটামুটি জানো এটা, যে শক্তি চতুর্থ স্তর বলতে একটা পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে যে সমস্ত কক্ষগুলো আছে তাদেরকে এক একটা শক্তির স্তর বলে কিন্তু। ঠিক আছে, এবং সেই শক্তির স্তরগুলোকে কে, এল, এম, এন এইভাবে কিন্তু ডিনোট করা হয়, তারপরে চলতে থাকে। তাহলে শক্তির চতুর্থ স্তর বলতে এন কক্ষ, মানে এন ইজ, এখানে কক্ষের সংখ্যা নাম্বার কত? 1, 2, 3, 4। তাহলে এখানে এনের ভ্যালু, যেটা এন দ্বারা কক্ষ রিপ্রেজেন্ট করা হয়, সেটা হলো 4 নাম্বার কক্ষ। তাহলে তাদের সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকবে সেটা নির্ণয় করা যাবে 2n² ফর্মুলা দ্বারা। সবসময় মনে রাখবে 2n² ফর্মুলা দ্বারা। এবং এই 2n² ফর্মুলাটা কে দিয়েছিল এটাও পরীক্ষায় তোমার আসতে পারে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে তথ্য। এরকম এক্সট্রা তথ্য যদি তুমি সংগ্রহ করতে থাকো তাহলে দেখবে যে পরীক্ষায় কিন্তু নতুন বলে কিছু আর আসবে না, সবই মনে হবে যে পড়ে গেছি। না হলে প্রতি বছরই পরীক্ষায় তোমার মনে হবে যেন এটা হয়তো নতুন, হয়তো আপডেটেড কোশ্চেন, সেরকম কিছু না। তোমাকে যদি খুঁটি খুঁটি পড়তে পারো তাহলে সব জিনিসই তোমার কিন্তু মনে হবে যে কমনের মধ্যে এসেছে। 2n² ফর্মুলা দিয়েছিল বোর এবং বরি। কে দিয়েছিল? বোর এবং বরি দিয়েছিল, মনে রাখবে কিন্তু, যখন তখন পরীক্ষায় চলে আসতে পারে কিন্তু। হ্যাঁ, তাহলে 2n² ফর্মুলা দ্বারা তাহলে আমরা কী বলছে, চতুর্থ স্তরে কতগুলো বলছে ইলেকট্রন? তাহলে এনের ভ্যালু কত? 4। তাহলে 2 × 4 মানে 4 4 16, 16 দুগুণি 32, 32টা ইলেকট্রন আছে। তাহলে অপশান কোনটা? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন। বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ এবং দুর্বল মাইক্রো পরমাণু কোনটি? মানে ইলেকট্রিক্যালি নিউট্রাল পুরোপুরি, আর একটা কী হচ্ছে মাইক্রো অ্যাটমস উইকলি। তাহলে নিউট্রাল এখানে দেখতেই পাচ্ছ, কোনটা নিউট্রাল? নিউট্রিনোটা হলো নিউট্রাল, তাই তো? এখানে নিউট্রিনো কিন্তু নিউট্রাল, বাকি সবার কিন্তু চার্জ আছে। ঠিক আছে, পজিট্রন সকলেই জানো, পজিট্রন কি? ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল, তাই না? আর অ্যান্টিপার্টিকেল আমরা কাকে বলি? কোনো একটা পার্টিকেলের সাথে সেম, সমস্ত ধর্ম সেম, ভর থেকে শুরু করে সমস্ত ধর্ম সেম, শুধুমাত্র যদি চার্জটা পুরোপুরি ওর যদি পজিটিভ হয়, ওর যদি নেগেটিভ হয়, তাকে অ্যান্টিপার্টিকেল বলি আমরা। তাহলে ইলেকট্রনের কিন্তু অ্যান্টিপার্টিকেল কি? মনে রাখবে কিন্তু পজিট্রন। ইলেকট্রন তো তোমরা সকলে জানো নেগেটিভ হয়, আর তাহলে নেগেটিভ তার মানে এ হবে কি? পজিটিভ, তার জন্য নাম দিয়ে দিয়েছে পজিট্রন। ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে সবার কিন্তু চার্জ আছে, প্রোটনেরও জানো চার্জ আছে, প্রোটন হলো পজিটিভ। তাহলে শুধুমাত্র নিরপেক্ষ, বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ মানে অর্থাৎ ইলেকট্রিক্যালি নিউট্রাল, পুরোপুরি কোনো চার্জবিহীন কণা কোনটা? নিউট্রিনো কণাটা। ঠিক আছে, তাহলে চলে আসি পরের কোশ্চেনটাই দেখো, কমন চলে এসেছে কি? ইলেকট্রনের সমতুল্য অ্যান্টি কণাকে কী বলে? তাই তো, ইলেকট্রনের সমতুল্য অ্যান্টি কণাকে কী বলে? এটাকে বলে, একটু আগে বললাম কোথায়, পজিট্রন। ঠিক আছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি পরের কোশ্চেন। দ্য অ্যাটমিক নাম্বার, বাংলায় পড়ে নিই আমরা।
তোমাদের সমস্ত কোশ্চেন কিন্তু বাংলা ইংলিশ দুটোতেই আছে। তোমরা যদি চাও টিসিএস প্যাটার্নের সমস্ত কোশ্চেন পেতে তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন্ট হয়ে যাবে, কেননা ওখানে তোমাদের আপডেটেড যত কোশ্চেন আছে সব কিন্তু মোটামুটি বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। এরপরের কোশ্চেনটা কী বলছে আমরা দেখে নিই। একটি মৌলের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা সবাই জানো যে জেড দ্বারা নির্ণয় করা হয়। পারমাণবিক সংখ্যা কথার অর্থ হলো প্রোটনের সংখ্যা কিন্তু, ঠিক আছে। তাহলে প্রোটন সংখ্যা বলছে যে কত, 25। তাহলে বলছে যে এর ভূমি স্তরে এন শেল মানে আগে বলো এন শেল মানে কি। এন শেল মানে যেটা হলো 4 নম্বর কক্ষ। এন শেল মানে কি, 4 নম্বর কক্ষ। তাহলে আমি যদি 25 যার ইলেকট্রিক কনফিগারেশন তাকে আমি কীভাবে ভাঙবো, তোমরা সকলেই জানো এই কনফিগারেশনগুলো। এটা আমি দেখবো আমাদের বেসিক যে ক্লাসগুলো আছে কেমিস্ট্রির, সেখানে কিন্তু আমি শিখিয়ে দিয়েছি কীভাবে ভাঙা হয়, ঠিক আছে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 এই হয়ে গেল কতগুলো বলো তো, এখানে 18টা, এখানে হয়ে গেল 18টা। তাহলে তারপরে রয়েছে 3p পরে 3d তো আসে না, সকলেই জানো 3d আসে না, আসবে কে 4s 2 আর 3d 5। তাহলে দেখো 18 আর 2 কত হচ্ছে 20, 20 পরে এই 5 25। তার মানে এই হলো কিন্তু 25-এর ইলেকট্রন বিন্যাস। তাহলে বলছে যে চতুর্থ শক্তি স্তর, মানে 4 লেখা আছে কার সামনে, শুধুমাত্র একজনের সামনে 4 লেখা আছে। তাহলে চতুর্থ শক্তি স্তরে আমি বলবো ইলেকট্রন সংখ্যা কত, 2টি। তাহলে এটা কত নাম্বার অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝেছো তোমরা। পরের কোশ্চেনটা দেখে নেবো। বলছে যে হু ডিসকভার্ড দ্য ইলেকট্রন কে আবিষ্কার করেন। ইলেকট্রন আবিষ্কার করেন থমসন, যে থমসন, ঠিক আছে। ইলেকট্রন আবিষ্কার করেন। ইলেকট্রনের চার্জ কে মানে নির্ণয় করেন। ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন মিলিকান। ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন কে, মিলিকান, তার অয়েল ড্রপ পরীক্ষা দ্বারা। মনে রাখবে কিন্তু পরীক্ষা আসবে, হ্যাঁ, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট দ্বারা, ঠিক আছে, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট দ্বারা। পরের কোশ্চেনটা কী বলছে, নিচের কোনটি ট্রানজিশন ধাতুর বৈশিষ্ট্য নয়। ট্রানজিশন ধাতুর বৈশিষ্ট্য নয় কোনটা, বৈশিষ্ট্য নয় বলেছে, তাই তো। তাহলে বলছে তারা সবাই ধাতু। তারপর এটা কী বলছে, তারা পরিবর্তনশীল অক্সিডেশন অবস্থা দেখায় যার পার্থক্য সর্বদা 2 ইউনিট হয়। তারা প্যারাম্যাগনেটিক, তারা সহজেই যৌগ গঠন করতে পারে, তাই তো। তাহলে এখানে ভুল আছে এইটা, ট্রানজিশন এলিমেন্টের যে অক্সিডেশন অবস্থার যে পার্থক্যটা সেটা 1 হয়। সেটা কত হয়, 1 হয়। এটা গত বছর গ্রুপ ডির কোশ্চেন ছিল, ঠিক আছে। এটা 2 হয় না, এটা কত হয়, 1 হয়। ট্রানজিশন এলিমেন্ট তোমরা সকলেই জানো কোথায় থাকে, আমাদের পর্যায় সারণীর ডি ব্লকের এলিমেন্টগুলোকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলি। এই ভিতরে এই যে 3 থেকে শুরু করে 12তম যে শ্রেণী, এর মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকে তাদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। আর এইদিকে যেগুলো থাকে তাকে বলে অ্যালকালি এলিমেন্ট। আর এইদিকে যেগুলো থাকে তোমার 15 থেকে, এগুলোকে পি ব্লকের এলিমেন্ট বলে। এইদিকে পি ব্লকের এলিমেন্ট বলে। মাঝখানে ট্রানজিশন এলিমেন্ট যেগুলো সেটাকে ডি ব্লক বলে। আর এইদিকে যেটা থাকে 1 আর 2 এর মধ্যে সেটাকে বলে এস ব্লক, ঠিক আছে, এস ব্লক। তারপরে পরের কোশ্চেনটা কি বলছে, আর এরা প্যারাম্যাগনেটিকই হয় এরা, হ্যাঁ, প্যারাম্যাগনেটিক। এই ব্যাপারটা আমরা চৌম্বকত্ব চ্যাপ্টারে পুরোপুরি আলোচনা করব। তাহলে এখানকার উত্তরটা কত হলো, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, যেটা বৈশিষ্ট্য নয়। তাহলে কত হয়, 1 কিন্তু ডিফারেন্স হয়। পরের কোশ্চেনটা কি বলছে, নিচের কোন মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে একা বোরনকে প্রতিস্থাপিত করে। তোমরা জানো যে মেন্ডেলিফ যখন পর্যায় সারণী তৈরি করে তখন কিন্তু আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 63টা। তাহলে ও নিশ্চয়ই এখন বর্তমানে তোমার জানো যে 118টা মৌল হয়ে গেছে। তাহলে ও যখন সমস্ত মৌলগুলোকে তার পর্যায় সারণীতে স্থাপন করছে, তাহলে সমস্ত জায়গায় তো গ্যাপটা পূরণ করতে পারবে না ও। তাহলে কিছু কিছু জায়গা ও ফাঁকা রেখে গেছিলো। তাহলে এরকম কতগুলো জায়গা ফাঁকা রেখে গেছিলো, 3টে জায়গায় ফাঁকা রেখেছিলো, মনে রাখবে কিন্তু, হ্যাঁ। তাহলে সেই 3টে জায়গাগুলো কি কি দেখো, একটা হলো একা বোরন,
একা বোরন, একা বোরনকে কী বলে? স্ক্যান্ডিয়াম। একা বোরন যেটা সেটা হলো স্ক্যান্ডিয়াম, এটা মুখস্থ রাখবে। আর রেখেছিল একা অ্যালুমিনিয়াম, একা অ্যালুমিনিয়াম, একা অ্যালুমিনিয়াম সবকটা কিন্তু গত বছর পরীক্ষায় এসেছে। একা বোরন হলো স্ক্যান্ডিয়াম, তাহলে একা অ্যালুমিনিয়াম তোমরা লিখে রাখতে পারো, একা অ্যালুমিনিয়াম, এল অ্যালুমিনিয়াম। একা অ্যালুমিনিয়াম কে বলো তো? গ্যালিয়াম। একা অ্যালুমিনিয়াম হলো গ্যালিয়াম, লিখে নিও একটু তোমরা। আর একা অ্যালুমিনিয়াম গেল। একা একা সিলিকন কি? একা সিলিকন হলো জার্মেনিয়াম, জার্মেনিয়াম। তোমরা আমি একটা ট্রিক্স বলছি যার মাধ্যমে কিন্তু তুমি সহজে মুখস্থ রাখতে পারবে। দেখো, সিলিকন কি? জমে যায়, তাই জার্মেনিয়াম। অ্যালুমিনিয়াম কি? গলে যায়, তাই গ্যালিয়াম। ঠিক আছে, তাহলে গলে যায় তাই গ্যালিয়াম, সিলিকন জমে যায় তাই জার্মেনিয়াম। আর আর বাকি পড়ে থাকলো একা বোরন, সেটা তুমি স্ক্যান্ডিয়াম মুখস্থ রাখলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, তাই না? চলো তারপরের কোশ্চেনটা দেখি। নিচের কোনটি ডোভারনিয়ারের ট্রাইড? তোমরা সকলে জানো যে প্রথমে মৌলগুলিকে সাজানোর যে কার্যক্রমটা সে শুরু করেছিল এই ডোভারনিয়ার। ঠিক আছে, এর তিনটে করে মৌল একটা সাজানো শুরু করেছিল। তাহলে কীভাবে সে সাজাচ্ছিল? দেখো, প্রথমে মূলত এই যে মেন্ডেলিভ বলো, তারপরে অক্টেভ যে সূত্র, অর্থাৎ মেন্ডেলিভ অবধি সবাই কী করেছিল? পারমাণবিক ভরের উপর কিন্তু ডিপেন্ড করেছিল। একমাত্র মোজলে এসে দেখলো যে পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যার উপর সমস্ত মৌলের ধর্ম কিন্তু ডিপেন্ড করছে। সেটা কিন্তু কে এসে প্রথম বললো? মোজলে। তাহলে তার আগে যা করেছিল সবাই পারমাণবিক ভর নিয়েই কার্যকলাপ চালাচ্ছিল, ওর জন্য সব ক্ষেত্রে ভুল হয়েছে। তাহলে ডোভারনিয়ারের যে ট্রাইড, সে তিনটে করে মৌল সাজাচ্ছিল। সে দেখছিল যে এরকম তিনটে মৌল যদি সাজানো যায় তাহলে দেখা যাচ্ছে এই মৌলের যা ভার হবে আর এই মৌলের যা ভার হবে তারই গড় হবে এই মাঝের মৌলটার ভর। ঠিক আছে, যেমন কি না ওই ট্রাইডের দেখো 4খানা এরকম ট্রাইড ছিল, পরীক্ষায় 3খানা উত্তর নিয়েছে গত বছর গ্রুপ ডিতে, 3খানা উত্তর নিয়েছে। কোনো কোনো বইতে তুমি দেখবা যে 4খানাও লেখা থাকবে। ঠিক আছে, যেগুলো সব আমরা অফলাইন ক্লাসে কিন্তু লিখিয়ে দিয়েছি অলরেডি। তাহলে এখানে কি বলেছে? লিথিয়াম। লিথিয়াম মানে হলো, লিথিয়াম সকলে জানো কত? লিথিয়াম হলো 7, পটাশিয়াম 39, লিথিয়াম আর পটাশিয়াম 39, তাই তো? তাহলে 7 আর 39 কত হবে? 46। তাহলে 46/2, তাহলে কত হবে? 23। তাহলে 23 যে মৌলটা সেটা কে? সেটা হলো সোডিয়াম। তাহলে এখানে হচ্ছে সোডিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডোভারনিয়ার ট্রাইডে তাহলে মাঝের এক্ষেত্রে কে দাঁড়াবে? সোডিয়াম দাঁড়াবে। পরমাণু শব্দটি কে আবিষ্কার করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা গত বছর গ্রুপ ডিতে এসেছে। পরমাণু শব্দটি আবিষ্কার করেন, দেখো শব্দটি বলছে কিন্তু, হ্যাঁ, ডেমোক্রিটাস। অনেকে কিন্তু কনাদ করে দেয়, কনাদ কিন্তু করবে না। ঠিক আছে, উত্তর অ্যান্সার কি অনুযায়ী কিন্তু তোমার ডেমোক্রিটাসই নেবে। অনেক বইতে কনাদ লেখা থাকবে কিন্তু তবুও কিন্তু কনাদ নেবে না, ডেমোক্রিটাস নেবে কিন্তু। পরের কোশ্চেনটা দেখে নিই। বলছি ইলেকট্রনের ঋণাত্মক চার্জ কত? ইলেকট্রনের ঋণাত্মক চার্জ কত? ইলেকট্রনের চার্জ কে তাহলে নির্ণয় করেন সেটা একটু আগে পড়লাম, মিলিকান তার অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট দ্বারা কিন্তু, হ্যাঁ। তাহলে মিলিকান যে ইয়েটার চার্জ আবিষ্কার করেছিল সেটা হলো 1.6 × 10⁻⁻19 কুলাম, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখছো, একটি অরবিটালে দুটি ইলেকট্রন নিচের কোনটি দ্বারা পৃথক হয়? দেখো, আমরা জানি একটি অরবিটাল মানে একটা কক্ষকে, অরবিটাল যেটা সেই কক্ষকে দুখানা করে ইলেকট্রন থাকে। মনে করো এইরকমভাবে একটা থাকবে, একটা হলো উল্টো দিকে থাকে, তাই না? এক একটা কক্ষকে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ঢুকতে পারে? 2টো করে। একজন যদি এই দিকে মুখ করে থাকে আর একজন এই দিকে মুখ করে থাকবে, তাই না? তাহলে এইটা বলছে যে কিসের দ্বারা পৃথক করা হয়? এক একটা ইলেকট্রনকে চিহ্নিত করা যায় বা তাদের ধর্ম সম্পর্কে জানা যায় 4টে কোয়ান্টাম নাম্বার দ্বারা কিন্তু। ঠিক আছে, তাহলে 4টে কোয়ান্টাম নাম্বার মানে কোয়ান্টাম সংখ্যা কি কি সেগুলো দেখো এখানকার অপশানে রয়েছে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, প্রধান বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এই কটা হলো তোমার 4টে কোয়ান্টাম সংখ্যা যার দ্বারা কিন্তু ইলেকট্রনের মানে কি বলবো ওর মানে ঘোরাফেরা, আচার আচরণ এইসব সম্পর্কে কিন্তু জানা যায়। তাহলে যে দুটো ইলেকট্রন একই কক্ষকের মধ্যে ঢুকে আছে তা তুমি কিভাবে পৃথক করবে?
কোনটা কেমন ধরনের ইলেকট্রন সেটাও নির্ণয় করা যাবে একমাত্র স্পিন কোয়ান্টাম নাম্বার অর্থাৎ বি, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা। স্পিন কোয়ান্টাম নাম্বার একজনের ক্ষেত্রে একটা ইলেকট্রনের কী হবে প্লাস হাফ, আর একটা ইলেকট্রনের কত হবে মাইনাস হাফ। বাকি সমস্ত কোয়ান্টাম সংখ্যা কিন্তু সেম হয়ে যেতে পারে, ঠিক আছে, যে কোনো দুটো ইলেকট্রনের ক্ষেত্রে। এবার দেখো নিউট্রন ড্যাশ বাদে সকল পরমাণুতেই নিউট্রন থাকে। নিউট্রন শুধুমাত্র কোন মৌলের পরমাণুতে থাকে না, একমাত্র হাইড্রোজেনের পরমাণুতেই কিন্তু নিউট্রনটা থাকে না, হাইড্রোজেন। এটা অ্যাকচুয়ালি যদি এটা পরীক্ষার কোশ্চেন সেহেতু তোমার এখানে এইচ নিয়ে রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি কি সাধারণ হাইড্রোজেন, আমরা হাইড্রোজেন কিন্তু তিনটে জিনিস জানি। একটা হলো 1H1 যেটা কিনা সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম নামে জানি, 1H2 এটা হলো ডয়টেরিয়াম নামে জানি, যেটা কিনা হেভি ওয়াটার বা ভারী জল তৈরিতে নির্মাণ করা হয় 1H2, আর একটা হলো 1H3 যেটা কিনা ট্রিটিয়াম, একমাত্র হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে হাইড্রোজেনের একমাত্র তেজস্ক্রিয় আইসোটোপ কোনটি? ট্রিটিয়াম। মনে রাখবে কিন্তু, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে তোমার পরীক্ষার জন্য। তাহলে হাইড্রোজেনের তিনটে কিন্তু আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। তাহলে তেজস্ক্রিয় কোনটা? ট্রিটিয়ামটা কিন্তু। আর ডয়টেরিয়াম হলো ভারী জল নির্মাণে কিন্তু কাজে লাগে। যে ভারী জলটা তোমার তেজস্ক্রিয় মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে তোমার মডারেটর হিসাবে কিন্তু কাজ করে, ঠিক আছে। তারপরে চলো দেখে নিই পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা কি বলছে দেখি কি বলছে। নির্বাচিত উপাদানগুলির সাথে অন্যান্য উপাদান দ্বারা গঠিত যৌগের বৈশিষ্ট্যগুলি অধ্যয়নের জন্য মেন্ডেলিভ দ্বারা দুটি উপাদান নির্বাচিত হয়েছিল। নির্বাচিত উপাদান কী ছিল? মানে মেন্ডেলিভ যখন তার পুরো পিরিয়ডিক টেবিল তৈরি করছে, সেই টেবিলটা কোন কোন দুটো মৌলের সাথে গঠিত যৌগের, অন্যান্য মৌলের গঠিত যৌগের ভিত্তিতে কিন্তু তৈরি হচ্ছিল, ঠিক আছে। সেটা হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে কার কার সাথে বিক্রিয়া? হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে যৌগ গঠন, তার উপরেই মানে বেস করে কিন্তু মেন্ডেলিভ তার পর্যায় সারণীটা তৈরি করেছিল। ক্রমবর্ধমান অম্লীয় শক্তি অনুসারে ম্যাঙ্গানিজের অক্সাইডগুলোকে সাজাও। গত বছর গ্রুপ ডিডি কোশ্চেন ছিল, কিন্তু অপশানটা এত বড় ছিল না, সেটা একটু ছোট ছিল। তাহলে আমরা জানি অম্লীয় শক্তি কার বেশি? যার মধ্যে অক্সিজেনের মাত্রা বেশি সে তত বেশি আম্লিক হবে, ঠিক আছে। যার মধ্যে যত বেশি অক্সিজেন আছে তার মানে ও সব থেকে বেশি খুঁজতে হবে। আমরা জানি গেটার দেন মানে কি, যার দিকে এরকম হাঁ করা থাকে সে কিন্তু বড় হয়, তাই না, সে সব থেকে বড় হয়। আর এই দিকে কে হয়? ছোট থাকবে, এইদিকে ছোট থাকবে। তাহলে দেখো অম্লীয় শক্তি অনুসারে যদি আমি সাজাই, তাহলে সব থেকে বেশি অক্সিজেন কোথায় আছে? এইখানে না, O7 দেখো। তাহলে এই অনুসারে দেখো এই দিকে কিন্তু সব মানে হাঁ করা রয়েছে, তাই না। তাহলে এইটাই কিন্তু সব থেকে বেশি অম্লীয় শক্তি অনুসারে সাজালে এটা হবে। এবার তোমার মধ্যে কোশ্চেন জাগতে পারে, তাহলে দাদা এইখানে দেখো তো O3 রয়েছে, এখানে দেখো O2 রয়েছে, তাহলে এইটা কেন ছোট হয়ে গেল? এইখানে একটুখানি জিনিসটা পুরোপুরি ক্লিয়ারিটি তোমাকে কিন্তু পেতে হবে। দেখো এখানে Mn কতগুলো আছে? Mn আছে দুটো, এখানে Mn কত আছে? একটা। কিন্তু আমি যদি এখানে ব্যালেন্স করে দিই Mnটাকে, তাহলে এখানে মনে করো 2 যদি নিই, তাহলে এখানে 2 দুগুণে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে হলো না অক্সিজেনের পরিমাণটা এখানে বেশি? বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এইভাবে কিন্তু তোমার অম্লীয় শক্তি অনুসারে সাজাতে হয়। এটা গত বছর গ্রুপ ডিতে এসেছে, তোমাদের কিন্তু আবারও রিপিট হতে পারে। আর এই কোশ্চেনটাই কিন্তু আসার চান্স খুবই প্রবল। তোমাদের ছোট্ট একটু অপশান ছিল, যার মাধ্যমে কিন্তু তুমি অতটা ভালোভাবে কিন্তু ক্লিয়ারিটি আসবে না। চলো দেখে নিই পরের কোশ্চেনটা। পরমাণু সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? তাহলে বলছে যে পরমাণু সম্পর্কে সত্য নয় কোনটি, একটু দেখে নিই। প্রথম কি বলছে? দুটি মৌলের পরমাণু একই হতে পারে নাকি? তাই যদি মনে করো দুটি মৌল মানে মনে করো ক্যালসিয়াম আর পটাশিয়াম, এদের পরমাণু কি একই রকম হতে পারে নাকি? হতে পারে না। তাহলে প্রথমটাই সত্য নয়। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বিতে কী বলছে? দে অকার্স, বলছে যে 10⁻⁻10 মিটার এই ক্রমে কিন্তু, হ্যাঁ অবশ্যই তোমরা সকলেই জানো অ্যাটমিক রেডিয়াস কোন এককে মাপা হচ্ছে? অ্যামস্ট্রং এককে মাপা হয়, তাই না। অ্যাটমিক রেডিয়াস অ্যামস্ট্রং এককে মাপা হচ্ছে। তার জন্য এদের অর্ডারটা কী বলছে? এই যে 10⁻10, অর্থাৎ
অ্যামস্ট্রং এককে মাপা হচ্ছে, ঠিক আছে। পরমাণু আকারে খুবই ছোটো, এ তো খুবই সবাই জানে। মৌলের পরমাণু সবসময় একই হয়, একই মৌলের পরমাণু সব অবস্থাতে একই হয়, ঠিক আছে। পরের কোশ্চেনটা কি বলছে দেখে নিই। আধুনিক পর্যায় সারণীতে একটি জিগজ্যাগ রেখা ড্যাশকে আলাদা করে। তোমরা সকলে দেখবে পর্যায় সারণীর ক্ষেত্রে যে পি ব্লকের যে এলিমেন্টগুলো রয়েছে, পি ব্লকের দিকে তাকাবে, এখানে এই পি ব্লকের যে এলিমেন্ট, এখানে দেখবে একটা জিগজ্যাগ রেখা টানা আছে, ঠিক আছে। এই জিগজ্যাগ রেখার কিছুই নয়, এটা কি বলো তো, এটা হলো তোমার ধাতু কল্প। এগুলো হলো এই জিগজ্যাগ রেখা দ্বারা তাহলে কাকে ডিনোট করা হয়, ধাতু কল্পগুলোকে, ঠিক আছে। দেখবা সিলিকন, আর্সেনিক এগুলো সব রয়েছে। তাহলে ধাতুকল্পগুলো অ্যাকচুয়ালি কাদের কাদের পৃথক করে, ধাতুকল্পের এই দিকে যারা থাকে তারা সকলে কি ধাতু, ধাতুকল্পের ওদিকে যারা থাকে তারা সবাই কি অধাতু, মুখস্থ করে রাখবে। তাহলে এই দিকে হলো অধাতু আর এই দিকে হলো ধাতু। তাহলে জিগজ্যাগ রেখা কাকে কাকে পৃথক করে, ধাতু এবং অধাতু, অর্থাৎ মেটালস আর নন মেটালস। কোথায় আছে অপশানে, হ্যাঁ এই যে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মেটালস ফ্রম নন মেটালস। পরের কোশ্চেন দেখো, কে প্রথম ক্যাথোড রশ্মি ব্যবহার করেন, কে প্রথম ক্যাথোড রশ্মি ব্যবহার করেন। ক্যাথোড রশ্মি ব্যবহার করেন প্রথমে রাদারফোর্ড, হ্যাঁ রাদারফোর্ড ক্যাথোড রশ্মি ব্যবহার করেন, কিন্তু নিউক্লিয়াস আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু তিনি এটা ইউজ করেছিলেন, তাই না। রাদারফোর্ডের পারমাণবিক মডেল যেটা কিসের বর্ণনা করে না, ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাদারফোর্ডের যে পারমাণবিক মডেল, রাদারফোর্ড অ্যাকচুয়ালি কী বলেছিল দেখো, পরমাণুর যে নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রনটা ঘুরছে কক্ষপথে, তাহলে ওর মতানুসারে বলেছিল যে ইলেকট্রন যেহেতু ঘুরছে, তাহলে এই ঘোরার জন্য কিছু পরিমাণ শক্তি রিলিজ করবে নিশ্চয়ই, মানে একটা জিনিস ঘুরছে প্রতিনিয়ত, তাহলে এ কিছু পরিমাণ শক্তি কিন্তু রিলিজ করবে, এবং শক্তি রিলিজ করতে 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 একসময় গিয়ে কোথায়, এই নিউক্লিয়াসে গিয়ে উপরিপাতিত হবে, মানে নিউক্লিয়াসের উপরে গিয়ে পড়বে। এইটা বলেছিল মানে রাদারফোর্ডের পারমাণবিক মডেল। কিন্তু তার সেই অনুসারে কি হয়ে আছে, তাহলে পারমাণবিক যে মডেলটা সেটা স্থিতিশীল নয় নিশ্চয়ই। তাহলে মানে কি বর্ণনা করতে পারেনি, তাহলে স্টেবিলিটি অফ অ্যাটমস, মানে পরমাণুর যে স্টেবিলিটি অর্থাৎ স্থিতিশীল, সেটা কিন্তু বর্ণনা করতে পারেনি। পরের কোশ্চেনটা দেখো, 20 দাগের কোশ্চেনটা, কোন সূত্র দ্বারা একটি পরমাণুর কক্ষপথে সর্বাধিক সংখ্যক ইলেকট্রনকে স্থান দেওয়া যায়। সকলেই একটু আগে আমরা আলোচনা করে ফেলেছি 2n² ফর্মুলা দ্বারা, যেটা কে দিয়েছিল, বোর এবং বোরি, ঠিক আছে, মনে থাকে জানো। আর যেখানে এনটা, এই যে এইটা কিন্তু আর একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে, খুব কনসেপচুয়ালি তোমাকে কিন্তু সায়েন্স পড়তে হবে। সায়েন্সের মতন যদি পড়ো তাহলে কিন্তু তোমরা গ্রুপ ডিতে স্কোরটা কিন্তু ভালো করতে পারবে, না হলে কিন্তু তোমার যত কোশ্চেনের ডেপথ দেবে তখনই তোমার মনে হবে যেন এই বুঝি নতুন কোশ্চেন চলে এলো, ঠিক আছে। তাহলে এনটা কি রিপ্রেজেন্ট করে, এনটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তোমরা সকলে জানো এন তো কক্ষের সংখ্যা, কিন্তু সে তো অপশানে থাকবে না, তোমার থাকবে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এইবার তোমাকে ঘুরিয়ে আর একটা কোশ্চেন করতে পারে, n² কি রিপ্রেজেন্ট করে, n² রিপ্রেজেন্ট করে কক্ষকের সংখ্যা, কক্ষক অরবিটাল। তাহলে এটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা বা কক্ষের সংখ্যা, কক্ষের নাম্বার যেটা অপশানে থাকবে না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই অপশানে থাকবে। আর n² কি রিপ্রেজেন্ট করে, কক্ষকের সংখ্যা। মনে থাকে যেন, দুটো কোশ্চেনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন দেখো কি বলছে, পরের কোশ্চেনটা বলছে রাদারফোর্ডের পারমাণবিক মডেলে আলফা কণাগুলিকে ড্যাশের উপর অভিক্ষিপ্ত করা হয়। যে রাদারফোর্ড বলেছিলাম যে পরমাণু যখন নিউক্লিয়াস আবিষ্কার করেছিল তখন ও একটা গোল্ডের পাতে, সোনার পাতে কিন্তু আলফা কণাগুলোকে অভিক্ষিপ্ত করেছিল, তাই তো। তাহলে এটা হলো গোল্ডের প্লেট নিয়েছিল, গোল্ডের উপর, হ্যাঁ সোনার পাতের উপরে, এটা হবে কিন্তু উত্তর। হ্যাঁ, রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং যে পরীক্ষার ফলস্বরূপ কী আবিষ্কার হয়েছিল, নিউক্লিয়াস অফ অ্যাটম। এটাই বললাম যে পরমাণু অ্যাকচুয়ালি কী, দেখো একটুখানি আমি বলেই দিই এটা ব্যাপারটা। পরমাণুর ভিতরে রয়েছে নিউক্লিয়াস, এটা তো পুরোপুরি একদম ঘনীভূত জায়গা, তাই না, এখানটায় তো আর কোনো ফাঁক নেই। তাহলে ফাঁকটা কোথায় আছে, ফাঁকটা আছে এর যে
কক্ষপথগুলো, অর্থাৎ যেখান থেকে কিনা ইলেকট্রনগুলো ঘুরছে, তাহলে এর মাঝে ফাঁক আছে। এ যখন ও এই আলফা কণাগুলোকে পাঠালো, তখন আলফা কণা এই নিউক্লিয়াস থেকে মানে বিক্ষিপ্ত হয়ে কিন্তু চলে এলো, ফিরে চলে এলো, আর বাকি আলফা কণাগুলো কিন্তু সবই বেরিয়ে গিয়েছিল। তাহলে দেখলো যে তার মানে পরমাণুর ভিতরে কোন একটা পোর্শন আছে যেখানে কিনা কেউ একটা বাধা দিচ্ছে, সেটাই হলো পরমাণুর নিউক্লিয়াস। ঠিক আছে, আলফা স্ক্যাটারিং পরীক্ষা দ্বারা। ঠিক আছে, মুখস্থ রাখবে। পরের কোশ্চেনটা কি বলছে, মেন্ডেলিফের পর্যায় সারণী কবে একটি জার্মান ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল? 1872 সালে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, গত বছর গ্রুপ ডিতে এসেছে, এটা গত বছর গ্রুপ ডিতে এসেছে কোশ্চেনটা। বলছে যে বোরের পরমাণুর মডেল অনুসারে একটি ইলেকট্রন যখন ফোটনের শক্তি শোষণ করে তখন কি ঘটে? তাহলে বোরের মডেল অনুসারে বোর বলেছিল যখন কিনা ইলেকট্রন শক্তি গ্রহণ করবে তখন উচ্চতর শক্তি স্তরে চলে যাবে, উচ্চতর শক্তি স্তরে যাবে। ঠিক আছে, উচ্চতর শক্তি স্তরে যাবে। এবং পরীক্ষায় কিন্তু আসতে পারে এখানে এই উচ্চতর যে শক্তি স্তরে ইলেকট্রন কত সময়ের জন্য থাকতে পারে, 10⁻⁻10 সেকেন্ডের জন্য থাকতে পারে, কিন্তু 10⁻10 সেকেন্ডের জন্য থাকতে পারে, এটাও পরীক্ষা আসতে পারে। তার মানে বুঝতেই পারছো যে কতটাই নগণ্য। ঠিক আছে, তাহলে শক্তি গ্রহণ করে ইলেকট্রন পরবর্তী শক্তি স্তরে কিন্তু মানে উচ্চতর শক্তি স্তরে উঠে যায়। তাহলে এটা কত নাম্বার অপশান দেখো তো? দ্য পরবর্তী বাইরের কক্ষপথে চলে যায়, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, ইট মুভস টু দ্য নেক্সট আউটার অরবিট। ঠিক আছে, পরবর্তী শক্তি স্তরে চলে যায়। না, শক্তি গ্রহণ করে, তো এটা শক্তি গ্রহণ করে, তাহলে হলো নিম্নতর শক্তি স্তরে চলে যায়। শক্তি স্তর হলো নিম্নতর, মানে অ্যাকচুয়ালি পরের ইয়েতে চলে যায়, পরের শক্তি স্তরটায় চলে যায়, 1 নাম্বার না। হ্যাঁ, চলে আসি আমরা পরের কোশ্চেনটা। পরমাণু নিউক্লিয়াস মডেল প্রথম কে আবিষ্কার করেছিল? নিউক্লিয়াস মডেল আবিষ্কার করেছিল এই যে আর্নেস্ট রাদারফোর্ড। নিউক্লিয়াস মডেল কে আবিষ্কার করেছে? রাদারফোর্ড। পরের কোশ্চেন দেখে নিই। বলছে যে এম শেল ধারণ করতে পারে এমন ইলেকট্রনের সর্বাধিক সংখ্যা কত? তাহলে এম শেল অর্থাৎ কে এল এম, এম হলো 3, তার মানে 2n², 3 3 9, 9 2 18টি। তাহলে 18 কত নম্বর অপশান আছে? সিতে। হিলিয়াম কে আবিষ্কার করেন? হিলিয়ামকে আবিষ্কার করেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ফ্রাঙ্কল্যান্ড এবং লকিয়ার। ঠিক আছে, হিলিয়াম আবিষ্কার করেন, কিন্তু তোমার অপশানে কিন্তু এটা নাও থাকতে পারে। ঠিক আছে, ফ্রাঙ্কল্যান্ড এবং লকিয়ার কিন্তু কয়েকটা বছর পরীক্ষা এসেছে, কিন্তু এটা যদি না অপশানে থাকে তাহলে তোমরা জ্যানসেন উত্তরটা কিন্তু করবে। ঠিক আছে, জ্যানসেন। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি উপাদানের আয়নন বিভব প্রভাবিত করে কোন ফ্যাক্টর? আয়নন বিভবকে প্রভাবিত করে কোন ফ্যাক্টর? আয়নন বিভবকে প্রভাবিত করে, তাই তো? এটা হলো ইলেকট্রন অ্যাফিনিটি, তড়িৎ মানে ইলেকট্রন যে অ্যাফিনিটি সেইটা কিন্তু। হ্যাঁ, তারপরে কোশ্চেন দেখো, ল্যান্থানাইডের পারমাণবিক সংখ্যা কত? ল্যান্থানাইড 58 থেকে 71। ল্যান্থানাইড হলো 58 থেকে 71। ঠিক আছে, আর যদি বলে অ্যাক্টিনাইড, আমরা সকলেই জানি একটা পর্যায় সারণীর যে এটা তো এস ব্লক, এই মাঝখানে কি ডি ব্লক, আর এইদিকে কি পি ব্লক, আর নিচে এটা কিন্তু মনে রাখবে তোমরা, 3 নাম্বার গ্রুপ। কি বলছি? 3 নাম্বার গ্রুপ, আর 6 নাম্বার আর 7 নাম্বার পর্যায়েতে, 6 আর 7 নাম্বার পর্যায়েতে দুটো, এটা পর্যায় মানে হলো পিরিয়ড, তাই তো? পিরিয়ডে দুখানা পুরোপুরি শ্রেণীকে ঢুকিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, 3 নাম্বার গ্রুপ মানে এই নিচের দিকে এই জায়গাটা, আর 3 নাম্বার গ্রুপ তো পুরোপুরি ফিক্সড, আর 6 আর 7 নাম্বার পর্যায়েতে একটা হলো ল্যান্থানাইড আর একটা হলো
অ্যাক্টিনাইড, এরা কিন্তু কোন ব্লকের মৌল একটু বলো তো? ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড, তোমরা সকলে কমেন্ট করে জানাবে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড কোন মানে ব্লকের মৌল, সেটা একটু কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে ল্যান্থেনাইড হলো 58 থেকে 71 মধ্যে ল্যান্থেনাইড রয়েছে। আর অ্যাক্টিনাইড সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে অ্যাক্টিনাইডটা কত থেকে কত পারমাণবিক সংখ্যার মধ্যে রয়েছে। শোনো, 57 কিন্তু তোমার 57 কি, 57 হলো ল্যান্থেনাইড নিজে, ল্যান্থানাম নিজে মৌলটা রয়েছে কিন্তু, ঠিক আছে? ভুল করে যেন 57 থেকে করে দিও না, এটা হলো 58 থেকে শুরু হবে। এরপরে দেখো 30 দাগের কোশ্চেনটা কি বলছে, কোনো একটি মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম কত? 30 দাগের কোশ্চেনটা, তাহলে এটার উত্তর কি হবে? ফ্রান্সিয়াম, তাই তো? তোমাদের 30 দাগের কোশ্চেনের উত্তর কি হবে? ফ্রান্সিয়াম, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আয়নন বিভব যেটা প্রভাবিত করে, এটা একটু ভুল হয়ে গেছে, কোন ফ্যাক্টর হবে? আয়নন বিভব প্রভাবিত করে হবে অ্যাটমিক সাইজ, ঠিক আছে? অ্যাটমিক সাইজ অর্থাৎ পরমাণুর সাইজের উপর কিন্তু ডিপেন্ড করে আয়নন বিভব, পরমাণুর সাইজের উপরে, ঠিক আছে? আয়নন বিভব কি জিনিস? কোনো একটা ইলেকট্রনকে, বাইরের ইলেকট্রনকে বের করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নন শক্তি বা আয়নন বিভব বলে, ঠিক আছে? একটা বাইরের ইলেকট্রনকে মানে বের করতে যে পরিমাণ শক্তি লাগবে। তাহলে আমার যত বড় পরমাণু হবে তত, এই দেখো এখানে যদি একটা ইলেকট্রন থাকে তার উপরে আকর্ষণ বল নিউক্লিয়াসের কেমন হবে, আর যদি এরকম ছোট্ট হয় তার উপরে কেমন হবে? যত কাছে থাকবে নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বেশি হবে, যত দূরে চলে যাবে তত কিন্তু আকর্ষণ বল কমে যাবে। ফলে এই বাইরের ইলেকট্রনকে বের করতে কিন্তু অল্প পরিমাণ শক্তি দিলেই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যত বেশি তার মানে সাইজ হয়ে যাচ্ছে তত আয়নন বিভব কিন্তু কী হয়ে যাচ্ছে? কম লাগবে, ঠিক আছে? তাহলে অ্যাটমিক সাইজের উপর ডিপেন্ড করে, এটা ভুল বলা হয়ে গেছিলো, ঠিক আছে? তো চলো দেখি তোমরা কে কত মানে স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। 30-এর মধ্যে কে কত পেলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি আরও ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আরও কী কী ক্লাসের দরকার অবশ্যই জানাবে। গ্রুপ ডির পরীক্ষা খুবই সামনে, খুব মনোযোগ দিয়ে পড়ো, এবং এবছর পরীক্ষাটা কিন্তু একটু পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই গতানুগতিক পড়াশোনা কিন্তু করে যেও না, আবারও বলছি গতানুগতিক পড়াশোনা করে যেও না, মানে একদম চোখ কান খুলে কিন্তু পড়াশোনা করো, আপডেটেড ম্যাটেরিয়ালস দেখো, এবং প্রিভিয়াস ইয়ারটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো। চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কিনা নতুন ভিডিও আসলে তোমরা কিন্তু তার নোটিফিকেশান পেতে পারো। তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ।